আওয়ামী লীগ ঘরানার কিংবা যারা এই সরকারের এই পাঠানো নির্বাচন চান না, তাদের তৎপরতা অনেক কম। একটি হচ্ছে যারা ছিলেন আওয়ামী লীগের সাথে, তারা নিজের জীবন নিয়েই ব্যস্ত। অনেকে দেশ থেকে পালিয়েছেন, তাদের ব্যাংক অ্যাকাউন্ট সব বন্ধ হয়ে গেছে, তাদের ব্যবসা বাণিজ্য বন্ধ, কোনো ইনকাম নাই। খুব দূর, আমি কলকাতায় কিছুদিন ছিলাম, ওখানে আওয়ামী লীগের যারা পালিয়ে আসছেন তারা খুব কষ্টে আছেন, খাওয়ার পয়সা নাই, কারণ কোনো ইনকাম নাই। হ্যাঁ, এক একটা 2 বেডরুমের মধ্যে 5-6 জন এমপি আছেন, নিজেরাই রান্না করেন, দূরে, শহরতে অনেক দূরে থাকেন, সস্তায়, যেগুলো অনেক সময় প্রচার করা হয়, হয়তো 1-2 জন খুব সুখে আছেন, অধিকাংশ খুব কষ্টে। এই আমাদের কর্মী টর্মী খুব কষ্টে আছে, প্রত্যেকদিন আমি ফোন পাই যে তাদের কিছু সাহায্যের জন্য, আর্থিক সাহায্য। সুতরাং নিজের জীবন নিয়েই তারা ব্যস্ত, তারা আপনার এই আন্দোলনের এইগুলোতে আর যে চিঠিপত্র লিখবে, তারও তো কোনো একটা টাইপরাইটার নাই, একটা আপনার ল্যাপটপ নাই, এগুলো তো কিছুই নাই। কি ফোনের মধ্যে বসে বসে লিখি, আমরা ফোনের মধ্যে মধ্যে লিখি, কারণ আমাদের তো সেই সুযোগটা এখনো হয়নি। যাই হোক, সুতরাং অভিযোগ হবে, কিন্তু অভিযোগ যারা করেন তিনাদের বুঝতে হবে যে এরা বাংলাদেশ শুধু আওয়ামী লীগের না, সব দলের, অন্য লোকজনেরও যারা এনজিও করেন, তিনারা তো চুপ করে আছেন, তাদেরও তো অভিযোগ দেওয়া হচ্ছে। আগে তো বড় বড় বড়াই বড়াই করে বলছেন গণতন্ত্র ঠিক মতো হচ্ছে না, অমুক টমুক, ওনারা এখন চুপ কেন? তাদের তো আর পুলিশ বিরুদ্ধে মার্ডার কেস নাই। আওয়ামী লীগের তো মোটামুটি সবার বিরুদ্ধে 28,000 মার্ডার কেস সরকার দিয়েছে, প্রায় 3.5 লক্ষ 4 লক্ষ আওয়ামী লীগের জেলে। হ্যাঁ, আর নেতা ফেতা তো সবার বিরুদ্ধেই, মানে সব মিথ্যা মার্ডার কেস, বলে লাভ নাই। এই অবস্থায় ইট ইজ নট এন ইজি সিচুয়েশন। তবে যেটা হবে, ইলেকশন একটা হয়ে যাবে, জানতেন একটা ইলেকশন ইউনুস সাহেব করবেন, তারপরে উনি কি ধরনের ওদের সাথে চুক্তি করেছেন তার উপর তার স্থায়িত্ব নির্ভর করে। যদি তিনি আরো সরকারে থাকতে চান, তাহলে ওনার কনসিকুয়েন্স খুব খারাপ হইতে পারে। আর যদি পালায় চলে যেতে পারেন, তাহলে মানে মানে চলে গেলেন। হ্যাঁ, কিন্তু যারা আসবে তাদের সামনে তিনি বড় চ্যালেঞ্জ দিয়ে যাবেন। দেশটাকে আপনার ম্যানেজ করা ইজ নট ইজি, এমনিতেই ম্যানেজ করা নট ইজি। আর এখন উনি যেভাবে ধ্বংস করেছেন, আস্তে দেশের অর্থনৈতিক ধ্বংস, সামাজিক, পড়াশোনা সব বাদ, ভবিষ্যৎ আপনি দেখেন ধ্বংস করে, শিক্ষা টিক্ষা সব দান, এই ছেলে মেয়ে স্কুল নাই, বই নাই। হ্যাঁ, ইউনিভার্সিটি সব এত দলীয়করণ, আওয়ামী লীগকে বলা হতো দলীয়করণ, ওনারা তো তার থেকে কয়েকগুণ দলীয়। আওয়ামী লীগ 17 বছরে যা করতে পারে নাই, তিনারা তো 17 মাসে তাই করে ফেলেছেন। এই রকমের দলীয়করণ আমি জীবনে কোনোদিন দেখিনি। এর একটি কারণ হচ্ছে দেশমাতৃকায় ভক্তি। দেশমাতৃকায় যদি পেট্রোলিজম না থাকে, এই হয়। এরা যারা বাইরে থেকে আনা লোকজন, তাদের পেট্রোলিজম থাকবে কোত্থেকে? পেট্রোলিজম তা না থাকলে দেশের মঙ্গল চিন্তা করা যায় না। এই বর্তমান যে ইন্টারিম গভর্নমেন্ট, আমার মনে হচ্ছে দে হ্যাভ নো পেট্রোটিজম। তারা বাতাবাজিতে আছে, বাটবাড়িতেই আছে, এবং এই কারণে এই সমস্যাটা। আমি আশা করেছিলাম যে ইউনূস সাহেব আরো ভালো করবেন। হ্যাঁ, আমার অনেক আশা ছিল যে আসছে সরকার, যাই হোক, আমাদের দুষ্টুটি ছিল। হ্যাঁ, এরা হয়তো কোনো দুষ্টু, কিন্তু এদের দুষ্টুটি আরো কয়েকশো গুণ। এই জন্যে এখন আওয়ামী লীগের সবাই পছন্দ শুরু করেছে। এদের এদের অপকর্মের জন্য, এদের অপশাসনের জন্য, আর বিচারের নামে বিচার বিভাগ তো শেষ, একের ধ্বংস করে দিয়েছে। শিক্ষা শেষ, আপনার পুলিশ শেষ, আর্মিও শেষ করার তালে আছেন। আমি শুনেছি আর্মির মধ্যে যারা কয়েক বছর আগে রিটায়ার্ড করেছেন, তাদের প্রমোশন দিয়ে আবার এখন নতুন করে আর্মিতে নেওয়া হচ্ছে। মানে এটা শেষ, আজকে দেশটা শেষ করে ফেলতে। সুতরাং আজকের একমাত্র আহ্বান হবে, দেশকে বাঁচাতে হবে। ইউনূসের ইমিডিয়েট আপনার পদত্যাগ প্রয়োজন, এবং যদি নির্বাচন হয়, একটা নতুন ইন্ডিপেন্ডেন্ট নন পার্টিজান সরকার। কারণ ইউনূস শুধু পার্টিজান না, উনি খুব হিংসাত্মক, ভেঞ্জিয়ান্স এন্ড এনমিটি খুব বেশি উনার। এই দিয়ে কোনো নির্বাচন এটা স্বচ্ছ হবে না, এইটা একটা পাতানো নির্বাচন হবে। সেই জন্য সেই ক্ষেত্রে দেশ যারা রক্ষা করার দায়িত্বে যাদের দেওয়া হয়েছে, দে শুড টেক ওভার, এবং এখানে একটা ইন্ডিপেন্ডেন্ট ইন্টারিম গভর্নমেন্ট তৈরি করে, কেয়ারটেকার গভর্নমেন্ট তৈরি করবে নির্বাচন হলে পরে, সেইটা গ্রহণযোগ্য সব দলের মতের আপনার অংশগ্রহণে নেই। নির্বাচন যদি সব দলের মতের অংশগ্রহণ না হয়, দিট ইজ নট। জি, আমি এবার আসি একটু 5ই আগস্টের ঘটনা।
অনেকেই বলছেন এবং আন্তর্জাতিকভাবেও এটা এখন বোঝাই যাচ্ছে, আমরা যেটা এই যে জাতিসংঘের মানবাধিকার কমিশনের যিনি ভলকার তুত, তার নিজের কথা অনুযায়ী আরো অনেকেই বলার চেষ্টা করেছেন, এবং এইসব থেকে একটু দৃশ্যমান যে 5ই আগস্ট ঘটনার পেছনে, অর্থাৎ আওয়ামী লীগ সরকারকে যেভাবে আন্দোলনের নামে বা কথিত আন্দোলনের নামে যে উৎখাত করা হয়েছে, এই জায়গায় আন্তর্জাতিক যে একটি বলয় কাজ করেছে। এই ক্ষেত্রে বাংলাদেশের যারা কূটনৈতিক দায়িত্বে ছিলেন, আপনি অবশ্য তখন ছিলেন না, কিন্তু বাংলাদেশের যারা কূটনৈতিক দায়িত্বে ছিলেন, এই কূটনৈতিক ব্যর্থতার প্রশ্নটিও কিন্তু মাঝে মধ্যে বড় হয়ে ওঠে। আপনার কি মনে হয় বাংলাদেশ কি করতে পারতো, কি করতে পারেনি, ফলে দেখেন, 5ই আগস্ট ঘটলো? আপনার মজার কাহিনী বলি। আমি তখন যেহেতু নিউ ইয়র্কে ছিলাম, জি। তো প্রবাসীদের মতো আমি সব পত্রিকা সারাক্ষণ পড়তাম, কারণ কাজকর্ম অত ছিল না। তো আমি এই প্রত্যেক দিন কতজন 16ই জুলাই থেকে আপনার মৃত্যু শুরু হলো, তো প্রত্যেক দিন এই 3 পত্রিকা, বিশেষ করে ডেইলি স্টার, প্রথম আলো, সমকাল, এরা কেউই শেখ হাসিনার পক্ষের পত্রিকা না। তারা জি। কয়জন মারা যেত এটা হিসাব দিত। আমি এগুলো টালি করি। আমি টালি করে দেখলাম 16ই জুলাই থেকে 5ই আগস্ট শেখ হাসিনার বিদায় পর্যন্ত সর্বমোট 329 জন মারা গেছে। এই 329 জন পুলিশও মারছে, এবং ওই প্রাইভেট শুটার, হার্ড শুটার, ওরা দুজন, ওই 7.62, এই সব ইয়ার মধ্যেই সর্বমোট 329। 3টা পত্রিকা মোটামুটি সেম। হ্যাঁ, আর 5 থেকে 8ই আগস্ট আমি হিসাব নিলাম, এরপর এগুলো নেওয়ার সুযোগ হয় না, তখন তো পালানোর মধ্যে শুরু হয়ে গেল। তখন 328 জন, এই সর্বমোট 657 জন মারা যায়। আমি এটা রিপোর্ট একটা লিখি। আমি সেটা রিপোর্ট লিখে, আচ্ছা এইখানে বলি, যখন ওই ফ্যাক্ট ফাইন্ডিং মিশন ঢাকায় গেলেন, আমি তখন ঢাকায়, আমি জি। তখন আমার কিছু সহকর্মীকে দিয়ে এই যে পুলিশ মারা যাচ্ছে, এই যে 122, আপনার 100 কতজন, 26 জন আওয়ামী লীগের, ছাত্রলীগের, যুবলীগের ছেলে মারা গেছে, সেই তথ্যগুলো আমি কিন্তু ইউএন মিশনে পাঠিয়েছি। ইউএন মিশনে গোয়েন লুইস সেইগুলো আমার সাথে কথা বলেনি। আমি চাইছিলাম কথা বলতে। হ্যাঁ, আমি তখন ক্ল্যান্ডারস্টাইনে অবস্থায়, আমি বলছি আমি সামনে আসতে পারবো না, কিন্তু আই উড লাইক টু টক। তারা আমাদের 1 পয়সার দাম দেয়নি, পাত্তাই দেয়নি। তারা আমাদের কোনো তথ্যই, আমি তথ্য কিন্তু পাঠিয়েছি, রিটেন প্রিন্ট পাঠিয়েছি আমার লোকজনকে দিয়ে, তারা এগুলো গ্রহণ মানে ফেলে দিয়েছে। সো তারা, প্রথম ইউএন রিপোর্ট যেটা বের হলো প্রাথমিক, তখন বলছিল 650 জন, আর আমার হলো 657 জন। হ্যাঁ, কাছাকাছি। কিন্তু পরবর্তীতে ভোলকার তার্ক সাহেবের সাথে ইউনূস সাহেব আলাপ করলেন। আলাপ করার পরে সিনারিও চেঞ্জ, তখন ওই 1400 থেকে উঠলো। আমি এখানে হিসাব করে দেখলাম, ইউনূস সাহেব বিদেশি পত্রপত্রিকার মধ্যে বেশি পড়েন। আপনার সিরিয়ায় যখন ওই সিরিঞ্জ, যদি কেমিক্যাল ইউজ হয়, তখন ওয়েস্টার্ন ওয়ার্ল্ড বলছিল 1400 জন মারা গেছে ওই কিসের জন্য। একই অবস্থা আমি দেখলাম যখন লিবিয়াতে ওই জেলের মধ্যে আপনার লোক মারা যায়, সেখানে প্রথম ওয়েস্টার্ন মিডিয়া বলছিল 1400 জন মারা গেছে, পরে তারা বলছে যে 1250। হ্যাঁ, রেকটিফাই করেছে। আর সম্প্রীতিকালে যে এই কিসে হামাসরা ইসরায়েল আক্রমণ করলো, তখন প্রথম ইসরায়েল বলেছিল যে 1500 জন লোক মারা গেছে। পরবর্তীতে তারা বলেছে যে 1219 জন, আর 46 আমেরিকান, এবং বলেছে যে 230 জনের মতো কিডন্যাপ হয়েছে। তো ওই 1400-1500 এক ঝকমারি, তো ওইটা ওনারা বোধহয় পড়েছেন। তার ফলে ভোলকার তুর্ক সাহেব ওইটাই, ইউনূস সাহেব যা বলেছেন তাই। আর মোটামুটি যে রিপোর্টটা তারা তৈরি করেছেন, এইটা অনেকটা মনে হয় তাজুল সাহেবের আপনার তত্ত্বাবধানে তৈরি হয়েছে, কারণ এর ভাষা এবং এর ইনফরমেশনগুলো উনার মতোই করে। সুতরাং এইসব, আমি এই জন্য এটা সম্পর্কে পরে সেক্রেটারি জেনারেলকে আমি চিঠি লিখি। হ্যাঁ, আই মেট ডেপুটি সেক্রেটারি জেনারেল, আমি এটা নিয়ে ওনাকেও বলেছি। তারপরে ওনারা, আমি পরে পরে একটা ওনাদের এইটা অ্যাপিলও পাঠাই সেক্রেটারি জেনারেলকে। তাদের হলো ভাষ্য হলো যেটা আমাদের রিপোর্ট না, যেহেতু এটা আমাদের রিপোর্ট না, এই সম্পর্কে আমরা কিছু বলতে পারবো না। আপনি ভোলকার তুর্ক সাহেবের অফিসকে কন্ট্যাক্ট করেন, ওনাকে কন্ট্যাক্ট করে উনি কখনো উত্তর দেন না। আচ্ছা, এদিকে আমি যেটা জানতে পারলাম, আমাকে ইউএন যেটা বললেন, হ্যাঁ, তারা বললেন দেখেন, ইউএন এর রিপোর্ট হলে, ফ্যাক্ট ফাইন্ডিং মিশন হলে, ইট হ্যাজ টু বি অ্যাপ্রুভ বাই দি হিউম্যান রাইটস কাউন্সিল।
এইটার উপরে কোনো ডিবেট হয় নাই। কোনো কান্ট্রি এই বাংলাদেশে ফ্যাক্ট ফাইন্ডিং মিশন পাঠানোর জন্য কোনো প্রস্তাবও দেয়নি, কোনো প্রস্তাব পাশ হয়নি, কোনো ডিবেট হয়নি। আর এই যে টেকনিক্যাল গ্রুপ গেলেন, নর্মালি যেতে হলে ইউএন যখন ঠিক করে যে একটা ফ্যাক্ট ফাইন্ডিং মিশন, তখন বিভিন্ন দেশের লোকেরা তাদের লোক ওখানে ঢুকাতে চায়। এই নিয়ে কেউ কিছু জানে না, বুলকার তুকসা নিজে নিজেই করেছেন এগুলো। আর এটার জন্য ইউএন কোনো ফান্ডও দেয় নাই, কোনো বাজেট তারা চান নাই, বাজেটও দেয় নাই। তাহলে বাজেট না হলে কেমনে হলো? তোরা বললো যে মেবি এটা কেউ একজনের দিয়েছে, হয়তো ইউনুস সাহেব দিয়েছেন, কিংবা ওনার কোনো ফান্ড থেকে উনি দিয়েছেন বুলকাত্তুর সাহেবের, আর আগের সম্পর্ক থাকে, একটা সুবিধা হয়েছে। সুতরাং ইট ইজ নট এ ইউএন রিপোর্ট। এইটা এটার কোনো ডকুমেন্টেশন ইউএন এর কোনো নাম্বার নাই। হ্যাঁ, ইউএন এর সব রিপোর্টের ডকুমেন্ট। তো বুলকাত্তুর সাহেব ওইটা ছাপাইছেন, আর ঢাকাতে ওইটাকে ইউএন রিপোর্ট বলে আপনার বাহাবা নিয়েছেন। এই যে আমি বলেছি ইউএনকে, দেখো তোমাদের ক্রেডিবিলিটি ইজ এ স্টেক। তোমাদের রিপোর্টটা তো আমরা সবসময় বিশ্বাস করি, কিন্তু এই রিপোর্টটা বিশ্বাসযোগ্য না। সেই জন্য ইউ শুড ডু এ ফুল ইনভেস্টিগেশন। আর দ্বিতীয়ত, এই রিপোর্টে যারা সত্যিকার করে মারা গেছে তাদের আন্ডারমাইন করা হচ্ছে। ওখানে যেমন ইউনুস সাহেবের হেলথ অ্যাডভাইজার বললেন 834 জন মারা গেছে, এবং সেটাই জুলাই থেকে শুরু করে আপনার যে পর্যন্ত 834 জন। পরে দেখা যায় এখান থেকে এক পর্যায়ে 52 জন বললে তারা জীবিত, আরেক পর্যায়ে বলে 21 জন জীবিত। তারপরে ওই যে 834 জন মারা গেছে, এদের কেউ রোড অ্যাক্সিডেন্টে, কেউ নর্মাল ডেথ, বিভিন্ন ভাবে এই আন্দোলনের কারণে। সুতরাং এই যে যারা নাম্বারিং হচ্ছে, এইগুলো আমাদের যারা মারা গেছে তাদের জন্য একটা খারাপ কথা, কারণ তারা যারা সত্যিকার স্যাক্রিফাইস করেছে, দে আর বিং আন্ডার এভালুয়েটেড। এই জন্য আমি বলেছি এইটা স্বচ্ছভাবে এইটার একটা কি করা উচিত। বাট ইউএন এইটা নিয়ে আর কিছু অগ্রসর হয়নি। আমি চাই যে এটা নিয়ে আরো জোরালো অবস্থান নিলে পরে। আচ্ছা, এইখানে ইউএন বলছে তোমার কান্ট্রি যদি আমাদের অ্যাপ্রোচ করে, তাইলে তা কান্ট্রি কে করবে? জি, আপনি যে বিষয়টি বললেন এটা পুরোটাই এই যে হত্যাকাণ্ডগুলো এবং এর পরের ঘটনা প্রতিবেদন নিয়ে, কিন্তু আমার প্রশ্নটা আমি আবার একটু ঘুরে আপনার কাছ থেকে শুনতেই চাই। এই 5ই আগস্টের যে আন্দোলনটা যে জোরালো হলো 16 জুলাই থেকে 5ই আগস্ট পর্যন্ত, এই জায়গাটিতে বাইরের যে একটা ইন্ধনের কথা, বাইরের চক্রান্তের কথা, ডক্টর ইউনূসের যে মেটিকুলাস ডিজাইনের কথা, সে যে মাহফুজ আলমকে নিয়ে যুক্তরাষ্ট্রে শো করলেন, সে নিজেই স্বীকার করলেন যে এটা এমনি এমনি হয়নি। এই জায়গাটায় কি বাংলাদেশের তৎকালীন ওই আমি সময় মনে করি আওয়ামী লীগ আমাদের সরকারের কিছু কূটনীতির কোনো শেখ হাসিনা সরকারের কূটনীতির কিছুটা ঘাটতিটা দুর্বলতা কেমন আছে। ছিল? আচ্ছা, দুর্বলতা আছে। আমি আরেকটি ঘটনা বলি। আমরা যখন ইলেকশন হলো 2024 সালের ইলেকশন, জি হ্যাঁ, তারপরে মাননীয় প্রধানমন্ত্রীর ওখানে দাওয়াত দিলেন, বিভিন্ন দেশের প্রতিনিধিরা যা ইলেকশন মনিটর করতে গিয়েছিলেন। হ্যাঁ, তো সেইখানে অনেকেই আসছেন, চা নাস্তা খাওয়া হলো। হ্যাঁ, আমি সেখানে তাকায় দেখলাম যে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের, যে আমেরিকা বলেন, জার্মানি বলেন, ইউরোপিয়ান ইউনিয়ন, ওদের অ্যাম্বাসেডার আসেনি। হ্যাঁ, আমি আচ্ছা ওখানে থেকেই এই ঠিক করলাম যে পরের দিন আমি একটা ব্রিফিং দেব। হ্যাঁ, আমি সারা রাত চেষ্টা করে একটা ইলেকশনের উপর টোটাল একটা ব্রিফিং তৈরি করলাম, এবং ওখানে বসেই আমি ডিসিশন নিলাম যে পরের দিন আমি বিকেলবেলা 3টার দিকে আমি সব মিশনগুলোকে এবং আদার এজেন্সিগুলোকে একটা ইলেকশনের উপরে ব্রিফিং দেব। এটা আমি সিদ্ধান্ত নিলাম। আমি সেখানে মাননীয় প্রধানমন্ত্রীকে এক ফাঁকে ভিড়ের মধ্যে ওনার বললাম আমি এটা করতে, উনি বললেন করেন। হ্যাঁ, কিন্তু পরের দিন যখন ব্রিফিং দেব, এর আগে আমার কাছে বারবার অনুরোধ আসলো যে আপনি ব্রিফিং দিবেন না। হুম, আচ্ছা ওকে, ভেরি স্ট্রেঞ্জ, যে ব্রিফিং দিবেন না। আমরা কি সারা রাত বসে, রাত 3টা 3:30 পর্যন্ত বসে পেপারটা রেডি করেছি, কিন্তু আমার উপর হুকুম আসলো যে আপনি ব্রিফিং দিবেন না। আচ্ছা, আমার নামে সবাইকে দাওয়াত দেওয়া হয়েছে। পরের দিন বিকেলবেলা আমাদের ফরেন একাডেমির এই সুন্দর জায়গাতে, ওই ঐতিহাসিক বঙ্গবন্ধুর সে অফিস, অরিজিনাল অফিসের সামনে মাঠে। হ্যাঁ, জি তখন আমার যাতে কিছু সহকর্মী বললো, স্যার আপনার নামে তো সব লোক আসছে, ইউএস অ্যাম্বাসেডার আসছে, ইউরোপিয়ান অ্যাম্বাসেডার আসছে, সবাই এখানে বসে, আপনি না আসলে আমি আর আসি না, ঘরের মধ্যে বসে আছি। হ্যাঁ, আমাকে নিষেধ করা হয়েছে যাইতে, তা আমি আর বের হই না।
তো আমাকে এরা সবাই বললো, স্যার আপনি না গেলে খুব খারাপ দেখাবে, কারণ ওরা আপনার খুঁজতেছে। তখন আমি শেষ পর্যায়ে গেলাম, যাওয়ার পরে আমাকে তারা পরিচয় করে দিলে। আমি তখন বললাম যে অনেক দিন ধরে আপনাদের ইলেকশনে আমরা ব্যস্ত ছিলাম, অনেক দিন ধরে আপনাদের সাথে সাক্ষাৎ হয় নাই, তাই এখানে পিঠা, আমাদের এই পিঠা খান সবাই মিলে, লেটস এনজয় সাম ফুড, এই করেই শেষ করে দিলাম। হ্যাঁ। আর ওই যে আমি একটা ব্রিফিং করেছিলাম, সেটা অনেকের এই যাওয়ার সময় তাদের হাতে হাতে দিয়ে দেওয়া হলো। মানে ওটা ফর্মাল আপনারা ব্রিফিংটা করতে পারেন না, ব্রিফিংটা করতে পারলাম না, কারণ আমাদের প্রধানমন্ত্রীর দফতর থেকে হুকুম আসলো এটা না করার জন্য। হ্যাঁ, ও সো আমরা আর করি টরি নেই। আমি প্রধানমন্ত্রীর সাথে বুঝাকে বুঝাতে পারলাম না, ওখানে যারা আপনার রিসেপশনে গেছে সেইগুলোরে আমরা ইনভাইট, ওরা আসছে আমাদের দেশে। আর আমেরিকান যে একটা কংগ্রেসম্যান আসছে, সে রিটায়ার্ড লোক, হি ডাজ নট রিপ্রেজেন্ট ইউএসএ। এটা ওনাকে আর বুঝাইতে পারলাম না, কারণ তারা এর আগে আমাকে নিষেধ করে দিচ্ছেন যে আপনি করবেন না এগুলো। তা আমার ধারণা যে আমরা টোটাল ব্রিফিংটা ঠিক মতো দেইনি, ওখানে আমাদের একটা দুর্বলতা। আর পরবর্তীতে এই যে ঢাকায় লোক মারা যাচ্ছে, আমি এখানে মিশনে জিজ্ঞেস করি যে এই যে তথ্যগুলো পাইতেছি এগুলো এরা কিছুই জানে না, কারণ ঢাকার এই ডিসিমিনেশন, গভর্নমেন্টের ইনফরমেশনটা ঠিক মতো ডিসিমিনেট হয় নাই, এবং কোনো মিশনই আমার মনে হয় না উদ্যোগ নিয়েছে যে তথ্যগুলো রেলেভেন্ট গভর্নমেন্টকে জানানোর জন্য। আমার মনে হয় তারা চুপ করে তারা তামাশা দেখতেছে সবাই। এইখানে আমি মনে করি আমাদের মিশনগুলোর দুর্বলতা আছে। আর আপনি যেটা বলছিলেন যে ষড়যন্ত্র, আমরা কোনো গুণাক্ষরও টের পাইনি। আর এখানে আমি আই শুড মেক এ বিগ স্টেটমেন্ট, আমাদের দেশে যারা ওই ইন্টেলিজেন্স ব্রাঞ্চে আছেন, ডিজিএফআই, এনএসআই, ওইসবে যারা পুলিশের ইন্টেলিজেন্স, এদের সাথে তো জনগণের সম্পৃক্ততা খুব কম। এরা সুটকুট পরে গাড়ি ঘোড়া ছড়ে ঘুরে বেড়ান, আর আপনার সাথে দেখা করবেন, স্যার আমি ডাইরেক্টর ডিজিএফআই। আমি এই দেশে দেখেছি যে এইখানে এফবিআই সিআই এর লোকরা কোনোদিন বলে না যে সে আপনার এফবিআই এর লোক, সিআই এর লোক। আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে বলতে পারি, আমি কিছুদিন সৌদি আরবে কাজ করেছিলাম, আমার অফিসে কিছু লোক কাজ করতো, তারা ইন্টেলিজেন্সের লোক ছিল, কিন্তু দে ওয়ার নোন অ্যাজ ইকোনমিস্ট। You see, so there is a sea change in the whole situation. সেটা আমি শিক্ষক যখন ছিলাম, যখন আপনার ওই বিডিআর হয়, তখন আমি একটা বড় আর্টিকেল লিখছিলাম যে এইগুলো সব বাদ দিয়ে সিভিলিয়ান শুড বি। আমেরিকায় যেমন এফবিআই এর চিফ, সিআই এর চিফ, এরা সবই সিভিলিয়ান, লয়ার টয়ার, শিক্ষক, এগুলো হয়। আচ্ছা আচ্ছা। সেই আমি এবার একটু MI5, MI15, এইগুলো তো কমন পিপল হয়, নট জেনারেলস। জি জি। এবার আমি একটু, আমরা শেষের দিকে আমরা একটু আসতে চাই এই নির্বাচন ঘিরে আমরা দেখলাম যে কূটনৈতিক তৎপরতা অন্যান্যবারের মতো এবার হচ্ছে, চেহারাগুলো শুধু বা পার্সন গুলো চেঞ্জ হয়ে নির্বাচন কমিশনে দৌড়ঝাঁপ করছেন। ভারতের যিনি রাষ্ট্রদূত আছেন, মানে হাই কমিশনার আছেন, তিনি এখন পর্যন্ত কিন্তু নির্বাচন কমিশনে যাননি, কিন্তু মার্কিন রাষ্ট্রদূত গেছেন, অন্যান্য দেশের ইউরোপিয়ান কমিশন, ইউনিয়ন, তারা গেছেন বিভিন্ন ভাবে। তো ভিতরে একটা কিছু চলছে আন্তর্জাতিক ভাবে বাংলাদেশ, কারণ আপনিও বললেন এবং অনেকেই বলছেন যে আন্তর্জাতিক মহল থেকেও আসলে এই নির্বাচনটাকে ভালোভাবে কেউ দেখছে না। যদিও মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত তিনি বলেছেন তিনি এক্সাইটেড খুব বেশি, কিন্তু তাদের দেশের নাগরিকদের আবার বাংলাদেশে যাওয়ার ক্ষেত্রে সতর্কতা জারি করেছে অনেকগুলো দেশ। তা আসলে কি আন্তর্জাতিক পর্যায় থেকে কিছু হচ্ছে এই ডক্টর ইউনূসের এই যে অপকর্মগুলো তারা দেখে কি দেখেন, হচ্ছে? আমেরিকা আপনার বলেন, কাছে ইউরোপ কি খবর বলেন, আছে? তারা তো গ্রহণযোগ্য নির্বাচন চায়, জনগণের বুটের নির্বাচন চায়। কিন্তু বাংলাদেশে সরকার, যেটা ডিফ্যাক্টো গভর্নমেন্ট, তারা একটা নির্বাচন করে ফেলতেছেন। যদি নির্বাচন হয়ে যায় তারা এর আপত্তি করবে না, কিন্তু হটকা থাকবে যে এটা তো গ্রহণযোগ্য ক্রেডিবল নির্বাচন নাই, কারণ এই যে 50, 60, 70% লোকরে তাদের চয়েসটা রিফ্লেক্ট হলো না। সুতরাং যদি নির্বাচন হয়, এটা খুব মানে ইট উইল নট হ্যাভ দ্য ক্রেডিবিলিটি অফ দি গ্লোবাল কমিউনিটি। তার ফলে নির্বাচন আমরা কেন চাই? স্থিতিশীলতা আনার জন্য, স্টেবিলিটি যেতে হয়, পলিটিক্যাল স্টেবিলিটি, ইকোনমিক রিকভারি। হ্যাঁ, এই নির্বাচন যেটা হবে, এর ফলে কোনোটাই হবে না, কারণ কারো ক্রেডিবিলিটি থাকবে না, সুতরাং কেউ বিনিয়োগ করবে না।
স্বদেশি যেমন বিনিয়োগ করবে না, বিদেশিরাও বিনিয়োগ করবে না। সুতরাং এই নির্বাচন করে খুব একটা সুবিধা হবে না। এটা ইউনূস সাহেবের একটা ওয়ে আউট হবে। আর তিনি বলেছেন নির্বাচন দিবেন, এইটা একটা দিলেন আর কি, লোক দেখানো, ঠকানো, পাতানো নির্বাচন। আর এইটার সম্পর্কে বিদেশে এই নিয়ে যেমন সরকার কিছু না বললেও আমরা এই আমাদের যারা তারাও তো মানুষ এবং বুঝে সবকিছু, ভালো মন্দ সব বুঝে, তাদের অ্যাপ্রোচ করলে পরে যে দেখো এই নির্বাচন তো নির্বাচন না, এটা প্রহসনের নির্বাচন, তারা এটা স্বীকারও করে। এটা স্বীকার করে, পাবলিকলি বলে না কিন্তু স্বীকার করে। যেহেতু স্বীকার করে, কদিন পরে বলবেও। হ্যাঁ, এটা আমার ধারণা। যে সেই এখানে আমরা বলি মসজিদ থেকে আমার না, মসি ইজ মাইটার দেন দি সোর্ড। এইটাই লেখনি আস্তে আস্তে ডেভেলপ করতেছে। আমরা আওয়ামী লীগের কিংবা আওয়ামী লীগ না, বাংলাদেশ এখন যে প্রশ্নটা আমি দেখি, বাংলাদেশকে বাঁচাতে হবে। আপনি আওয়ামী লীগ হন, বিএনপি হন, জাতীয় পার্টি হন, আপনি কোনো দলই করেন না, সবাইকেই বাংলাদেশ বাংলাদেশ টিকতে থাকলে আপনিও টিকে আছেন, বিদেশে থাকলেও মানের মর্যাদার সাথে। আর বাংলাদেশ না টিকলে, এটা তালিবান কান্ট্রি হয়ে গেলে বিদেশেও আপনার বদনাম হবে, আপনাকে সহজে গ্রহণ করবে না। সুতরাং যে কোনো দল মতের লোক বাংলাদেশ টিকাতে হলে পাতানো নির্বাচন দিয়ে বাংলাদেশ টিকা যাবার। এই জন্য এভরিওয়ান হ্যাজ টু বি ভেরি ভোকাল। হ্যাঁ, আপনি কোন দল করেন, আই ডোন্ট কেয়ার। হ্যাঁ, আপনি দেশ বাঁচানোর জন্য এই ধরনের পাতানো নির্বাচন ইউ শুড নট অ্যাকসেপ্ট ইট। এবং এইটা যাতে গ্রহণযোগ্য না হয়, সেই জন্য আপনি যে কোনো পর্যায়ে যে কোনোভাবে অন্যান্য স্টেক হোল্ডারকে বলেন বাংলাদেশের প্রতি যাতে কিছুটা মমত্ববোধ আছে, দে শুড রাইজ টু দি অকেশন। আর নতুবা কিন্তু বাংলাদেশ ধ্বংস হয়ে যাবে। আমার ধারণা যে এই যে পাতানো যে গণভোটটা করতেছেন, ইট উইল ব্রিং ডিজাস্টার টু দি কান্ট্রি। এটা ধ্বংস করে দেবে। হ্যাঁ, এই গণভোটটা এত 86টা বোধ হয় ইস্যু। আমি আমেরিকাতে গণভোট অনেকগুলো কি করেছি, গণভোট হয় না, কিন্তু যেগুলো হয় একটা ইস্যুর উপর হয়। এই 2.5, আপনি ট্যাক্স 2.5% ম্যাক্সিমাম চার্জ করবে না আরো বেশি করবে, এইটা হলো ইয়েস নো। হ্যাঁ, আপনার এই প্রত্যেকটা ইস্যুতে একটা ইস্যু থাকে যাতে সহজে মানুষ বুঝতে পারে। বাংলাদেশে যে কি ঢং ডাঙ্গের আমাদের এই গণভোট করতেছেন, এগুলো বহুত মিস্টিভিয়াস মনে হয়, মানে এই ষড়যন্ত্র অনেক বেশি, এরা ধ্বংস জি করে দেওয়ার তালে আছে। জি সেই জন্য আমি সবাইকে বলি, আপনার এই যে শুনতেছেন, এই গণভোট বর্জন করেন, আর এই নির্বাচনও বর্জন করেন। কারণ এই নির্বাচন গ্রহণযোগ্য হবে না। দেশের বৃহত্তর দল, শুধু আওয়ামী লীগ না, আওয়ামী লীগ তার সাথে আরো 12 দল, তারপরে আপনার জাতীয় পার্টি সবই তো বাদ। হ্যাঁ, টেকনিক্যালি অল আর ডিনাইড। এই আওয়ামী লীগের সময় কোনো কোনো দল জয়েন করে নাই, কিন্তু স্বেচ্ছায়। আর এখানে আপনি জোর করে তাকে নিষিদ্ধ করেছেন। এইগুলো নট অ্যাকসেপ্টেবল ইন দ্য লং রান, আর দেশের জি মঙ্গল বয়ে আনবে না। জি ইতিমধ্যেই আওয়াজ উঠেছে, নো ভোট, নো ভোট, নো শেখ হাসিনা, নো ভোট, নো আওয়ামী লীগ, নো ভোট। শুধুমাত্র যে এটা আওয়ামী লীগের লোকজন বলছে সেটি না, যারা মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ তারাও যেহেতু বুঝে গেছে যে আসলে এই নির্বাচনটি পাতানো সাজানো, এই নির্বাচন কোনো কাজের নির্বাচন না, তামাশার নির্বাচন। এই জন্য সবাই কিন্তু একটি ক্যাম্পেইন শুরু করেছেন। একদম শেষ প্রশ্নটি, সেটি হচ্ছে আওয়ামী লীগের কিংবা যারা আওয়ামী লীগের সমর্থক কিংবা সাধারণ মানুষ যারা মুক্তিযুদ্ধের পক্ষের, যারা এই নির্বাচন বিরোধী, নির্বাচন এই তামাশার নির্বাচন যারা চান না, যারা একটি অংশগ্রহণমূলক নির্বাচন চান, আওয়ামী লীগকে সহ নির্বাচন চান, সেই শ্রেণীর মানুষদের মধ্যে আপনাদের প্রতি একটা অসন্তোষ আছে। আপনাদের মানে আমি বলছি যারা বাংলাদেশের আওয়ামী লীগের অন্ততপক্ষে বিগত কয়েক বছরে আওয়ামী লীগের সঙ্গে কূটনৈতিক ভাবে কাজ করেছেন, আপনি একা না, আপনাদের কথা বলছি, তাদের এই শ্রেণীর একটা সাধারণ পর্যায় থেকে অভিযোগ আপনাদের প্রতি বা অসন্তোষ যে আপনারা এই মুহূর্তে বিপদগ্রস্ত আওয়ামী লীগের জন্য কূটনৈতিক ভাবে আসলে কতটা তৎপর আছেন, কাজ করছেন। এটা কি কিছুটা বলা যায়? সব তো বলা ঠিকও না, বলা যায়ও না, কতটুকু পর্যন্ত বলা যায় আসলে আপনারা কিছু যে করছেন যারা কিনা? অভিযোগ করেছেন আমি তাদের বারণ করব না। কারণ আসলে যে বাংলাদেশ শুধু আওয়ামী লীগের না, বাংলাদেশ সবার। হ্যাঁ,
তবে হ্যাঁ, আওয়ামী লীগের কূটনৈতিক তো এমন নাই, কারণ সব অফিসাররাই কূটনীতিক। তারা হলো এমন, যে গ্লাসে দিবেন সেই গ্লাসেরই তারা করবে। বর্তমানে যারা আছেন তারা তো এই সরকারেরই লোক, সুতরাং তারা সরকারের সপক্ষে প্রচারণা চালাবেন। হ্যাঁ, আওয়ামী লীগ ঘরানার কিংবা যারা এই সরকারের এই পাঠানো নির্বাচন চান না, তাদের তৎপরতা অনেক কম। একটি হচ্ছে যারা ছিলেন আওয়ামী লীগের সাথে, তারা নিজের জীবন নিয়েই ব্যস্ত। অনেকে দেশ থেকে পালিয়েছেন, তাদের ব্যাংক অ্যাকাউন্ট সব বন্ধ হয়ে গেছে, তাদের ব্যবসা বাণিজ্য বন্ধ, কোনো ইনকাম নাই। খুব দূর, আমি কলকাতায় কিছুদিন ছিলাম, ওখানে আওয়ামী লীগের যারা পালিয়ে আসছেন তারা খুব কষ্টে আছেন, খাওয়ার পয়সা নাই, কারণ কোনো ইনকাম নাই। হ্যাঁ, এক একটা 2 বেডরুমের মধ্যে 5-6 জন এমপি আছেন, নিজেরাই রান্না করেন, দূরে, শহরতে অনেক দূরে থাকেন, সস্তায়, যেগুলো অনেক সময় প্রচার করা হয়, হয়তো 1-2 জন খুব সুখে আছেন, অধিকাংশ খুব কষ্টে। এই আমাদের কর্মী টর্মী খুব কষ্টে আছে, প্রত্যেকদিন আমি ফোন পাই যে তাদের কিছু সাহায্যের জন্য, আর্থিক সাহায্য। সুতরাং নিজের জীবন নিয়েই তারা ব্যস্ত। তারা আপনার এই আন্দোলনের এইগুলোতে আর যে চিঠিপত্র লিখবে, তারও তো কোনো একটা টাইপরাইটার নাই, একটা আপনার ল্যাপটপ নাই, এগুলো তো কিছুই নাই। কি ফোনের মধ্যে বসে বসে লিখি, আমরা ফোনের মধ্যে মধ্যে লিখি, কারণ আমাদের তো সেই সুযোগটা এখনো হয়নি। যাই হোক, সুতরাং অভিযোগ হবে, কিন্তু অভিযোগ যারা করেন তিনাদের বুঝতে হবে যে এরা বাংলাদেশ শুধু আওয়ামী লীগের না, সব দলের, অন্য লোকজনেরও যারা এনজিও করেন, তিনারা তো চুপ করে আছেন, তাদেরও তো অভিযোগ দেওয়া হচ্ছে। আগে তো বড় বড় বড়াই বড়াই করে বলছেন গণতন্ত্র ঠিক মতো হচ্ছে না, অমুক টমুক, ওনারা এখন চুপ কেন? তাদের তো আর পুলিশের বিরুদ্ধে মার্ডার কেস নাই। আওয়ামী লীগের তো মোটামুটি সবার বিরুদ্ধে 8,000 মার্ডার কেস সরকার দিয়েছে, প্রায় 3.5 লক্ষ 4 লক্ষ আওয়ামী লীগের জেলে। হ্যাঁ, আর নেতা ফেতা তো সবার বিরুদ্ধেই, মানে সব মিথ্যা মার্ডার কেস, বলে লাভ নাই। এই অবস্থায় ইট ইজ নট এন ইজি সিচুয়েশন। তবে যেটা হবে, ইলেকশন একটা হয়ে যাবে, যেমন একটা ইলেকশন ইউনুস সাহেব করবেন, তারপর উনি কি ধরনের ওদের সাথে চুক্তি করেছেন তার উপর তার স্থায়িত্ব নির্ভর করে। যদি তিনি আরো সরকারে থাকতে চান, তাহলে ওনার কনসিকুয়েন্স খুব খারাপ হইতে পারে। আর যদি পালায় চলে যেতে পারেন, তাহলে মানে মানে চলে গেলেন। হ্যাঁ, কিন্তু জি যারা আসবে তাদের সামনে তিনি বড় চ্যালেঞ্জ দিয়ে যাবেন। দেশটাকে আপনার ম্যানেজ করা ইজ নট ইজি, এমনিতেই ম্যানেজ করা নট ইজি। আর এখন উনি যেভাবে ধ্বংস করেছেন, আস্তে দেশের অর্থনৈতিক ধ্বংস, সামাজিক, পড়াশোনা সব বাদ, ভবিষ্যৎ আপনি দেখেন ধ্বংস করে, শিক্ষা টিক্ষা সব দান, এই ছেলে মেয়ে স্কুল নাই, বই নাই। হ্যাঁ, ইউনিভার্সিটি সব, এত দলীয়করণ। আওয়ামী লীগকে বলা হতো দলীয়করণ, ওনারা তো তার থেকে কয়েক গুণ দলীয়। আওয়ামী লীগ 17 বছরে যা করতে পারে নাই, তিনারা তো 17 মাসে তাই করে ফেলেছেন। এই জি রকমের দলীয়করণ আমি আমি জীবনে কোনোদিন দেখিনি। এর একটি কারণ হচ্ছে দেশমাতৃকায় ভক্তি। দেশমাতৃকায় যদি পেট্রোলিজম না থাকে, এই হয়। এরা যারা বাইরে থেকে আনা লোকজন, তাদের পেট্রোলিজম থাকবে কোত্থেকে? পেট্রোলিজম তা না থাকলে দেশের মঙ্গল চিন্তা করা যায় না। এই বর্তমান যে ইন্টারিম গভর্নমেন্ট, আমার মনে হচ্ছে দে হ্যাভ নো পেট্রোটিজম। তারা বাতাবাজিতে আছে, বাটবাড়িতেই আছে, এবং এই কারণে এই এই সমস্যাটা। আমি আশা করেছিলাম যে ইউনূস সাহেব আরো ভালো করবেন। হ্যাঁ, আমার অনেক আশা ছিল যে আসছে সরকার, যাই হোক আমাদের দুষ্টুটি ছিল, হ্যাঁ, এরা হয়তো কোনো দুষ্টু, কিন্তু এদের দুষ্টুটি আরো কয়েকশো গুণ। এই জন্য এখন আওয়ামী লীগের সবাই পছন্দ শুরু করেছে। এদের জি এদের অপকর্মের জন্য, এদের অপশাসনের জন্য, আর বিচারের নামে বিচার বিভাগ তো শেষ, একের ধ্বংস করে দিয়েছে। শিক্ষা শেষ, আপনার পুলিশ শেষ, আর্মিও শেষ করার তালে আছেন। আমি শুনেছি আর্মির মধ্যে যারা কয়েক বছর আগে রিটায়ার্ড করেছেন, তাদের প্রমোশন দিয়ে আবার এখন নতুন করে আর্মিতে নেওয়া হচ্ছে। মানে এটা শেষ, জি আস্থা দেশটা শেষ করে ফেলতে। জি সুতরাং আজকের একমাত্র আহ্বান হবে, দেশকে বাঁচাতে হবে। ইউনূসের ইমিডিয়েট আপনার পদত্যাগ প্রয়োজন। এবং যদি নির্বাচন হয়, একটা নতুন ইন্ডিপেন্ডেন্ট নন পার্টিজান সরকার, কারণ ইউনূস শুধু পার্টিজান না, উনি খুব হিংসাত্মক, ভেঞ্জিয়ান্স এন্ড এনমিটি খুব বেশি উনার। জি এই দিয়ে কোনো নির্বাচন এটা স্বচ্ছ হবে না, এইটা একটা পাতানো নির্বাচন হবে। সেই জন্য সেই ক্ষেত্রে দেশ যারা রক্ষা করার দায়িত্বে যাদের দেওয়া হয়েছে, দে শুড টেক ওভার, এবং এখানে একটা ইন্ডিপেন্ডেন্ট ইন্টারিম গভর্নমেন্ট তৈরি করে
কেয়ারটেকার গভর্নমেন্ট তৈরি করবে নির্বাচন হলে পরে সেইটা গ্রহণযোগ্য সব দলের মতের আপনার অংশগ্রহণে নেই। নির্বাচন যদি সব দলের মতের অংশগ্রহণ না হয়, দিট ইজ নট এ নির্বাচন, জি। এটা